নিয়তির খেলা বড় অদ্ভুত। কখনো কখনো এক অচেনা শহরের ইট পাথরের ভিড়ে এমন কিছু মানুষের সাথে আমাদের ভাগ্য জড়িয়ে যায় যা আমরা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারি না। আজ আপনাদের এমনই একটি গল্প শোনাব, যেখানে এক প্রত্যন্ত গ্রাম থেকে চোখে একরাশ স্বপ্ন নিয়ে শহরে পড়তে আসা এক যুবক এবং তার ভাড়া বাড়ির মালকিন, একজন শান্ত বিষাদগ্রস্ত সুন্দরী বিধবা মহিলার জীবনের অদ্ভুত এক মেল বন্ধনের কথা রয়েছে। প্রথমে নিতান্তই বাড়িওয়ালি এবং ভাড়াটের সম্পর্ক থাকলেও সময়ের সাথে সাথে তাদের মাঝে এমন এক অদৃশ্য সুতোর টান তৈরি হয় যা সমাজের সমস্ত পুরনো ধ্যান ধারণাকে ভেঙে চুরমার করে দেয়। এক অদম্য জেদ আর ভালোবাসার এই অবিশ্বাস্য ও হৃদয়স্পর্শী গল্পটি শেষ পর্যন্ত পড়ুন, কথা দিচ্ছি আপনাদের মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, এই গল্পটি পশ্চিমবঙ্গের বর্ধমানের কাছের একটি প্রত্যন্ত গ্রামের, যেখানে সায়ন নামের একটি ছেলে তার বাবা মায়ের সাথে অত্যন্ত সাধারণ ও অভাবী জীবনযাপন করত। সায়নের পরিবার এতটাই দরিদ্র ছিল যে মাসের শেষে দুবেলা পেট ভরে খাবার জোগাড় করাও তাদের জন্য এক বিশাল সংগ্রাম হয়ে দাঁড়াত। তার বাবা ভবতোষবাবু গ্রামের প্রান্তে থাকা সামান্য এক চিলটে জমিতে হাড়ভাঙা খাটুনি করে চাষাবাদ করতেন। প্রকৃতির দয়ায় বৃষ্টি ঠিকমতো হলে ফসল ভালো ফলত, মুখে একটু হাসি ফুটত, নইলে পুরো বছরটাই মহাজনের ধার দেনা আর চরম দুশ্চিন্তার কালো মেঘে ঢেকে থাকত। তার মা সাবিত্রী দেবী ছিলেন একজন আদর্শ গৃহবধূ। ঘরে যে সামান্য কিছু চালডাল আসত তা দিয়েই পরম মমতায় পুরো পরিবারের দিন গুজরান করতেন তিনি। তাদের সংসারে চরম দারিদ্র্য ছিল, পদে পদে সংগ্রাম ছিল, কিন্তু একটা জিনিস ছিল যা সায়নকে গ্রামের বাকি 5টা সাধারণ ছেলের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল, আর তা হল তার ভেতরে বড় কিছু করার এক অদম্য জ্বলন্ত আকাঙ্ক্ষা। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় ছিল অত্যন্ত মেধাবী এবং মনোযোগী। গ্রামের স্কুলে পড়া অন্যান্য বাচ্চারা যেখানে কোনো মতে শুধু পাশ করার কথা ভেবেই দিন কাটাত, সেখানে সায়ন সবসময় নিজের পুরনো ছেঁড়া বইয়ের পাতায় গভীর মনোযোগে ডুবে থাকত। অনেক দীর্ঘরাত তেমনও কেটে যেত যখন টানা লোডশেডিংয়ে বাড়িতে বিদ্যুৎ থাকত না, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তখন সে কেরোসিনের কুপির বা হারিকেনের টিমটিমে মৃদু আলোয় বসে ঘণ্টার পর ঘণ্টা এক নাগাড়ে পড়াশোনা করে যেত। রাত জাগতে দেখে তার মা সাবিত্রী দেবী অনেকবার স্নেহের সুরে বলতেন, বাবা সায়ন, রাত অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ো, এভাবে জাগলে তো চোখ দুটো একেবারে নষ্ট হয়ে যাবে। কিন্তু সায়ন বই থেকে মুখ তুলে শুধু একটুখানি মুচকি হেসে বলতো, মা, আমাকে যে এখনো অনেক দূর যেতে হবে, আমার যে থামার সময় নেই। দেখতে দেখতে সময় নিজের নিয়মে কেটে গেল এবং জীবনের সমস্ত কঠিন প্রতিকূলতা ও অভাবকে জয় করে সায়ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ নম্বর নিয়ে সসম্মানে পাশ করল। যেদিন ফলাফল বেরোল, তার অভাবনীয় সাফল্য দেখে পুরো গ্রামের মানুষ রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। গ্রামের বর্ষিয়ান হেডমাস্টার মশাই সেদিন সায়নের পিঠ চাপড়ে গর্ব করে বলেছিলেন যে এই ছেলে যদি জীবনে সঠিক সুযোগ পায় তবে সে অনেক বড় কিছু করতে পারবে। শুধু নিজের নয়, এই পুরো গ্রামের ভাগ্য সে একাই বদলে দিতে পারবে। কিন্তু সায়নের জীবনের আসল লড়াই তো এবার শুরু হওয়ার অপেক্ষায় ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য তার শহরে পাড়ি দেওয়াটা একান্তই জরুরি হয়ে পড়েছিল, কারণ তাদের সেই ছোট গ্রামে এর চেয়ে বেশি পড়াশোনা বা কলেজের কোনো ভালো ব্যবস্থাই ছিল না। সায়নের বুকের ভেতরের স্বপ্নগুলো ছিল আকাশ ছোঁয়া, কিন্তু তাদের বাড়ির আর্থিক অবস্থা সেই বিশাল স্বপ্নগুলোর চেয়েও অনেক বেশি জীর্ণ আর দুর্বল ছিল। সায়নের বাবা ভবতোষবাবু অনেক দিন ধরে শুধু এটাই ভাবতে থাকলেন যে ছেলেকে কিভাবে, কোন ভরসায় তিনি সেই বড় শহরে পাঠাবেন। অবশেষে কোনো উপায় না দেখে একদিন সাত সকালে ভবতোষবাবু গ্রামের সেই পরিচিত মহাজনের বাড়িতে গিয়ে পৌঁছলেন এবং অনেক অনুনয় বিনয় করে ভারী মনে কিছু টাকা ধার চাইলেন। সন্ধ্যায় যখন তিনি ক্লান্ত পায়ে নিজের ভাঙাচোরা বাড়িতে ফিরলেন, তখন তার বুলিষ্ঠ চেহারায় স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু তার হাতে ধরা ছিল ঋণ করে আনা কিছু টাকা। তিনি পরম মমতায় সেই জমানো টাকাটা সায়নের কাঁপা হাতে তুলে দিয়ে ধরা গলায় বললেন, বাবা, এগুলো শুধু কিছু কাগজের টাকা নয়, এগুলো আমাদের সারা জীবনের না দেখা স্বপ্ন। এগুলো খুব সাবধানে রেখো আর নিজের লক্ষ্যে অবিচল থেকো। বাবার মুখে এই কথা শুনে সায়নের দুই চোখ ছলছল করে জলে ভরে এলো। সে গভীর শ্রদ্ধায় তার বাবার পা ছুঁয়ে প্রণাম করল এবং মনে মনে এক দৃঢ় শপথ নিল যে জীবনে যাই হয়ে যাক না কেন, সে আর কখনো তার বাবা মায়ের মাথা অভাবের কাছে নিচু হতে দেবে না। পরের দিন খুব ভোরবেলায় পূব আকাশে সূর্য ওঠার সাথে সাথেই গ্রাম থেকে প্রথম বাস ধরে
সায়ন স্বপ্নের শহর কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পুরো রাস্তায় জানলার বাইরে তাকিয়ে থাকা তার সেই দুটো চোখে একদিকে যেমন অজানা শহরের ভয় ছিল, তেমনি অন্যদিকে বুক ভরা আকাশকুসুম স্বপ্নও উকি দিচ্ছিল। জীবনে এই প্রথমবার সে তার পরিচিত গ্রামের মাটি ছাড়িয়ে এত দূরে অচেনা কোথাও যাচ্ছিল। কয়েক ঘণ্টার দীর্ঘ বাসযাত্রার পর যখন সে ধর্মতলা বাসস্ট্যান্ডে এসে নামল, তখন কলকাতার সেই জনসমুদ্র, সারি সারি গাড়ি, গগনচুম্বী ইমারত, অবিরাম গাড়ির হর্ন এবং দম ফেলার ফুরসত না পাওয়া ছুটে চলা যান্ত্রিক জীবন দেখে সে কিছুক্ষণের জন্য একেবারে হতবাক ও নিশ্চুপ হয়ে গেল। বর্ধমানের এক নিভৃত পল্লীর সহজ সরল ছেলেটি যেন হঠাৎ করেই এমন এক অদ্ভুত জাদুকরী পৃথিবীতে এসে দাঁড়িয়েছিল, যেখানে প্রতিটি মানুষ শুধু নিজের অনন্ত এক দৌড়ে ব্যস্ত। সম্বিত ফিরে পেয়ে সে তার পুরনো কাপড়ের ছোট্ট ব্যাগটি শক্ত করে কাঁধে তুলে নিল এবং সবার আগে মাথা গোজার জন্য একটা সস্তা ভাড়ার ঘর খুঁজতে শুরু করল। সকাল গড়িয়ে ভরদুপুর, তারপর সেই দুপুর গড়িয়ে প্রায় সন্ধে হতে চলল, কিন্তু সারা দিন শহরের অলিতে গলিতে ঘুরে সব জায়গায় সে ওই একটাই হতাশাজনক উত্তর পাচ্ছিল: এখানে কোনো ঘর খালি নেই। টানা হাঁটার ক্লান্তিতে এবার তার চেহারায় স্পষ্ট অবসাদ ফুটে উঠেছিল, পায়ে অসহ্য ব্যথা ধরেছিল, পেটে সকাল থেকে দানা না পড়ায় মারাত্মক খিদে ছিল, কিন্তু সায়ন কিছুতেই হার মানার পাত্র ছিল না। তখনই উত্তর কলকাতার এক নিরিবিলি ছায়াঘেরা পুরনো গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তার চোখ একটি দোতলা পুরনো কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো ও পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির ওপর গিয়ে পড়ল। লোহার গেটের বাইরে ঝুলন্ত একটি ছোট্ট বোর্ডে বড় বড় অক্ষরে লেখা ছিল, ভাড়ার ঘরের জন্য যোগাযোগ করুন। এই বোর্ডটি দেখেই ক্লান্ত সায়নের চোখে নতুন করে এক রাশ আশা ফিরে এলো। সে ধীরে ধীরে অনেকটা দ্বিধা নিয়ে সেই বিশাল গেটের কাছে গিয়ে কলিং বেলটা বাজালো। কয়েক সেকেন্ড অপেক্ষার পরেই ভারী লোহার গেটটা খুলে গেল এবং সায়নের ঠিক সামনে এসে দাঁড়ালেন প্রায় ২৫-২৬ বছর বয়সী একজন অপরূপা মহিলা। তার পরনে ছিল একটি সাধারণ শাড়ি, চেহারায় অদ্ভুত এক মায়াময় সরলতা, বড় বড় চোখে এক রাশ না বলা গভীরতা, কিন্তু তার সিথি ছিল একেবারেই ফাঁকা, কোনো সিঁদুর ছিল না। সায়ন এই স্নিগ্ধ রূপ দেখে কিছুক্ষণের জন্য পুরোপুরি নির্বাক হয়ে গেল। মহিলাটি অত্যন্ত নম্র আর শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, জি, আপনি কাকে খুঁজছেন? কার সাথে দেখা করবেন? সায়ন কোনো মতে নিজের মনের জোর আর সাহস জুগিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমার ভাড়ায় থাকার জন্য একটি ছোট ঘর চাই। আমি সামনেই কলেজে পড়াশোনা করার জন্য গ্রাম থেকে এই কলকাতায় এসেছি। মহিলাটি কিছু মুহূর্ত তীক্ষ্ণ কিন্তু শান্ত দৃষ্টিতে তাকে মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখলেন এবং তারপর নরম গলায় বললেন, আপনি দয়া করে একটু এখানেই দাঁড়ান, আমি ভেতর থেকে শাশুড়ি মাকে একবার জিজ্ঞেস করে আসছি। এ কথা বলে সে ধীর পায়ে ভেতরের কাঠের সিঁড়ির দিকে এগিয়ে গেল এবং সায়ন জীবনে প্রথমবারের মতো সেই অচেনা বাড়ির ভেতরে পা রাখার আগে ওই গেটের বাইরেই দাঁড়িয়ে নিজের অনিশ্চিত ভাগ্যের ফয়সালার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। সেই কয়েকটা মিনিটে তার মনে হাজারো দুশ্চিন্তা আর প্রশ্ন ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল। যদি এই বাড়িতেও তাকে ঘর না দেওয়া হয়, তবে আজ রাতের বেলা সে কোথায় গিয়ে মাথা গজবে? পকেটে জমানো টাকা খুবই সীমিত ছিল। এই বিশাল শহর তার কাছে সম্পূর্ণ নতুন ছিল, আর সবচেয়ে বড় কথা, এখানে তার কোনো পরিচিত আত্মীয় বা বন্ধুবান্ধবও ছিল না। সে গেটের কাছে দাঁড়িয়ে কখনো চিন্তিত মুখে নিজের ব্যাগের দিকে তাকাচ্ছিল, আবার কখনো আশা নিয়ে ভেতরের সিঁড়ির দিকে নজর রাখছিল। প্রায় ২-৩ মিনিট পর দোতলার ওপর থেকে বয়স্ক কোনো মহিলার ধীর ও শান্ত কণ্ঠস্বর সায়নের কানে ভেসে এলো। তারপর তাদের দুজনের মধ্যে মৃদু স্বরে বেশ কিছু কথাবার্তা হল। খানিকক্ষণ পর সেই সুন্দরী মহিলাই আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। তিনি এবার গেটটি পুরোপুরি খুলে দিলেন এবং মুখে এক চিলতে প্রশান্তির মৃদু হাসির সাথে বললেন, আসুন, ভেতরে আসুন। আগে ঘরটা ভালো করে দেখে নিন। যদি আপনার পছন্দ হয় তবেই আপনি থাকতে পারেন। এ কথা শুনে সায়নের শুকিয়ে যাওয়া চেহারায় স্পষ্ট স্বস্তির ছাপ ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে সেই মহিলার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকে গেল। বাড়িটি খুব একটা বিশাল বা রাজকীয় ছিল না ঠিকই, কিন্তু ভীষণ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন ও অদ্ভুত শান্ত ছিল। বসার ঘরের দেওয়ালে বেশ কিছু পুরনো দিনের সাদা কালো ছবি সুন্দর করে টাঙানো ছিল। খোলা উঠোনের ঠিক মাঝখানে
একটা সাজানো তুলসী মঞ্চে তুলসী গাছ ছিল, আর পুরো বাড়ির আনাচে কানাচে অদ্ভুত এক স্নিগ্ধতা ও পবিত্রতা ছড়িয়েছিল। ওই মহিলা তাকে সিঁড়ির একদম কাছে থাকা একতলার একটি পরিচ্ছন্ন ঘরে নিয়ে গেলেন। সেই হাওয়া খেলানো ঘরে একটি বড় জানালা ছিল, সিলিংয়ে একটি ফ্যান লাগানো ছিল, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য এক কোণে একটি পুরনো অথচ মজবুত কাঠের টেবিল চেয়ার রাখা ছিল। সায়ন ঘরটির প্রতিটা কোণ খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখল। তার মতো এক সাধারণ গরিব ছেলের কাছে এটা কোনো বিলাসবহুল প্রাসাদের চেয়ে কোনো অংশে কম ছিল না। মহিলা বললেন, তুমি যদি সত্যিই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে এসে থাকো, তবে এই নির্জন ঘরটি তোমার জন্য একদম ঠিকঠাক হবে। এখানে রাস্তার গাড়ির বা অন্য কোনো কোলাহলও সেভাবে নেই। সায়ন সম্মতিতে মাথা নাড়ল এবং একটু ইতস্তত করে আস্তে করে জিজ্ঞেস করল, এই ঘরের প্রতি মাসের ভাড়া কত দিতে হবে? মহিলা যে সামান্য টাকার অঙ্কটির কথা বললেন, তা সায়নের অনুমানের চেয়েও অনেক গুণ কম ছিল। সে এক মুহূর্ত আর দেরি না করে সাথে সাথেই ওই ভাড়ায় রাজি হয়ে গেল। ঠিক তখনই ভেতরের বারান্দার পেছন থেকে একজন শুভ্রবসনা বৃদ্ধা মহিলা ধীর পায়ে সেখানে এলেন। তার বলিরেখা পড়া চেহারায় একটা অদ্ভুত স্নেহ ও আপন আপন ভাব ছিল। তিনি সায়নকে খুব স্নেহের নজরে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং মমতাময়ী গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ির লোকজন কোথায়? সায়ন অত্যন্ত বিনয়ের সাথে হাত জোড় করে উত্তর দিল, আমি বর্ধমানের একটা ছোট গ্রাম থেকে এসেছি দিদিমা। এখানে শহরে কলেজে ভর্তি হয়ে সরকারি চাকরির পড়াশোনা করতে এসেছি। বৃদ্ধা মহিলাটি তার কথা শুনে হাসি মুখে বললেন, খুব ভালো কথা। শোনো বাবা, সৎ ও পরিশ্রমী বাচ্চাদের জন্য আমাদের এই বাড়ির দরজা চিরকাল খোলা। তুমি নিশ্চিন্তে এখানে নিজের বাড়ির মতোই থাকতে পারো। এই অভয়বাণী শুনতেই সায়নের মনের ভেতরে জমে থাকা সমস্ত ভয় আর সংশয় যেন এক নিমেষে দূর হয়ে গেল। সে সেই স্বস্তির মুহূর্তেই নিজের পকেট থেকে টাকা বের করে প্রথম মাসের অগ্রিম ভাড়া মিটিয়ে দিল এবং নিজের সামান্য জিনিসপত্র ও ব্যাগ সেই ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিল। কিছুক্ষণ পর ঘর গোছানোর সময় সে জানতে পারল যে ওই শান্তশিষ্ট তরুণী মহিলার নাম নন্দিনী এবং ওই বয়স্ক বৃদ্ধা মহিলা হলেন তার আপন শাশুড়িমা। তবে সায়ন খুব সূক্ষ্মভাবে একটি বিষয় খেয়াল করল যে নন্দিনী দরকারি কথা ছাড়া খুব কম কথা বলছিল, আর তার সেই আয়ত চোখে কেমন যেন একটা গভীর কষ্ট ও একাকিত্বের কালো ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রথম দিনের সেই সন্ধ্যা হতে হতে সায়ন বাথরুমে গিয়ে স্নান করে একটু ফ্রেশ হল এবং তার সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেট ও কাগজপত্র সযত্নে ব্যাগে নিয়ে একটা ভালো কোচিং সেন্টারের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়ল। শহরের বেশ কয়েকটি নামিদামি জায়গায় অনেক খোঁজ খবর নেওয়ার পর সে অবশেষে একটি ভালো ও পরিচিত কোচিং সেন্টার পেয়ে গেল, যেখানে মূলত সিভিল সার্ভিস ও সরকারি চাকরির জন্য অত্যন্ত কড়াভাবে প্রস্তুতি দেওয়া হতো। সে নিয়মকানুন জেনে নিয়ে পরের দিন থেকেই নিজের ক্লাস শুরু করার কথা একদম পাকা করে নিল এবং একটা তৃপ্তির অনুভূতি নিয়ে আবার সেই ভাড়াঘরে ফিরে এলো। সারাদিনের এই একটানা বাস যাত্রা আর দৌড়ঝাঁপ তার শরীরের প্রায় সমস্ত শক্তি নিংড়ে শুষে নিয়েছিল। রাতের বেলা সে তার ব্যাগের ভেতর থেকে মায়ের নিজের হাতে সযত্নে বেঁধে দেওয়া স্টিলের টিফিন বক্সটি খুলল। তাতে ছিল কয়েকটা রুটি আর সামান্য আলুর তরকারি। সে পরম তৃপ্তিতে সেই ঠান্ডা খাবারটুকু খেল, এক গ্লাস জল খেল এবং ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। শুয়ে শুয়ে অন্ধকারের মধ্যে ছাদের দিকে একদৃষ্টে তাকিয়ে তার মনে শুধু একটাই প্রতিজ্ঞা বারবার ঘুরপাক খাচ্ছিল, যে এবার যেভাবেই হোক নিজের আর পরিবারের এই অভিশপ্ত জীবনটাকে বদলাতেই হবে। সারাদিনের ক্লান্তিতে কখন যে তার দুচোখ গভীর ঘুমে বুজে এলো তা সে নিজেই টেরও পেল না। আর ঠিক পরদিন সকালে যখন পূব দিকের জানলা দিয়ে ভোরের মিষ্টি সূর্যের আলো সরাসরি তার ঘরে এসে ঢুকল, তখন সায়নের ঘুম ভেঙে গেল এবং সে জলদি বিছানা থেকে উঠে পড়ল। সে ভালো করে তৈরি হয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে যেই সিঁড়ি দিয়ে নিচে নামছিল, ঠিক এমন সময় সামনে থেকে নন্দিনীও কোনো কাজে বাড়ির বাইরে বেরোচ্ছিল। সকালের সেই স্নিগ্ধ আলোতে তাদের দুজনের চোখ প্রথমবারের মতো সরাসরি একে অপরের সাথে মিলল, আর স্বভাববশত দুজনেই সৌজন্যের খাতিরে খুব হালকা একটু হাসল। নন্দিনী একটু থেমে আস্তে করে জিজ্ঞেস করল, সকালে সকালেই কি বাজারের দিকে যাচ্ছেন নাকি? সায়ন মাথা নেড়ে বলল, হ্যাঁ, নিজের দরকারি কিছু টুকিটাকি জিনিসপত্র আনতে যাচ্ছি। নন্দিনী কিছু মুহূর্ত চুপ করে কি যেন ভাবল, তারপর একটু দ্বিধা নিয়ে বলল, আপনি যদি কিছু মনে না করেন বা আপনার যদি খুব তাড়া না থাকে, তবে বাজার থেকে আমারও কিছু জিনিস একটু নিয়ে আসবেন। এ কথা বলে সে কিছু খুচরো টাকা সায়নের দিকে এগিয়ে দিল। সায়ন কিছু না ভেবেই সাথে সাথে টাকাগুলো হাতে নিয়ে নিল এবং খুব সহজ একটা হালকা হাসির সাথে বলল, এতে আবার মনে করার কি আছে,
কোনো ব্যাপারই না, আপনি নিশ্চিন্তে দিন, আমি বাজার থেকে ফেরার পথে সব নিয়ে আসব। নন্দিনী তখন তার আঁচলের খুঁট থেকে একটি ছোট ভাঁজ করা কাগজে প্রয়োজনীয় মুদিখানা জিনিসপত্রের তালিকা লিখে সায়নকে ধরিয়ে দিল। সায়ন লিস্টটা পকেটে রেখে দ্রুত বাজারের দিকে বেরিয়ে পড়ল। কিন্তু সারা রাস্তা হাঁটতে হাঁটতে তার মনে বারবার শুধু এই কথাই ঘুরপাক খাচ্ছিল যে এই নতুন বাড়িটাতে অন্যরকম ভিন্ন একটা কিছু ব্যাপার আছে। এখানে সাধারণত যেমন রুক্ষ ভাড়াটে এবং কড়া বাড়িওয়ালার মতো স্বার্থের সম্পর্ক থাকে, তেমনটা একেবারেই মনে হচ্ছিল না। বরং যেন খুব নীরবে আর ধীরে ধীরে তাদের মধ্যে একটা অদৃশ্য ও আপন সম্পর্ক গড়ে উঠছিল। বাজারের ভিড়ে পৌঁছে সে সবার আগে নিজের প্রয়োজনীয় জিনিস কিনল। তারপর নন্দিনীর দেওয়া লিস্ট মিলিয়ে তার জন্য দরকারি জিনিসপত্র কিনে ব্যাগ হাতে আবার বাড়ির দিকে রওনা দিল। সে যখন হেঁটে গেটের কাছে পৌঁছল তখন হাত বাড়িয়ে কলিং বেল বাজালো। কয়েক সেকেন্ডের মধ্যেই নন্দিনী এসে ভারী দরজাটা খুলে দিল। তার চেহারায় আজও সেই একই পবিত্র সরলতা ছিল, কিন্তু গতকালের বিষণ্ণতার বদলে আজ এবার তার চোখে খুব হালকা একটা হাসির ঝিলিকও ছিল। সায়ন জিনিসপত্রের ব্যাগগুলো তার দিকে এগিয়ে দিলে নন্দিনী খুব মিষ্টি করে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভেতরে আসুন না, একটু বসে এক কাপ চা খেয়ে তারপর নিজের ঘরে যাবেন। সায়ন এই হঠাৎ আমন্ত্রণে প্রথমে একটু ইতস্তত বোধ করল। একেবারে নতুন একটা বড় শহর, নতুন একটা ভাড়া বাড়ি, চারপাশের অচেনা নতুন সব মানুষ। কিন্তু নন্দিনীর বলার ধরনে আর ব্যবহারে এতটাই আপন করা আন্তরিকতা লুকিয়েছিল যে সায়ন তাকে সরাসরি না করতে পারল না। সে নিজের ব্যাগটা একপাশে রেখে তার পেছন পেছন বাড়ির ভেতরে বসার ঘরে চলে গেল। বসার ঘরের ভেতরে গিয়ে সে দেখল যে একপাশে নন্দিনীর বৃদ্ধা শাশুড়িমা একটি পুরনো আরামকেদারায় বসেছিলেন। তিনি সায়নকে ভেতরে আসতে দেখেই স্নেহভরা মুখে হেসে তাকে কাছে ডাকলেন এবং বললেন, এসো বাবা সায়ন, এখানে আমার কাছে এসে বসো। সায়ন খুব বাধ্য ছেলের মতো তার সামনে বসল। বাড়ির ভেতরের পরিবেশ খুব সাধারণ আর ছিমছাম ছিল, কিন্তু সেই সাধারণত্বের মধ্যেও অদ্ভুত একটা শান্তির উষ্ণতা জড়িয়েছিল। নন্দিনী কোনো কথা না বলে ভেতরের রান্নাঘরে চা বানাতে চলে গেল, আর এদিকে তার শাশুড়িমা সায়নের সাথে নানা ধরনের গল্প করতে লাগলেন। তিনি সায়নের গ্রাম, সেখানকার মানুষজন এবং তার পরিবার সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করলেন। সায়ন বিন্দুমাত্র কিছু না লুকিয়ে সব সত্যি সত্যি খোলা মনে বলে দিল। কিভাবে তার বাবা রোদে পুড়ে কৃষক হিসেবে মাঠে কাজ করেন, কিভাবে তার মা নিজের সব শখ বিসর্জন দিয়ে বহু কষ্টে সংসার সামলান, আর কিভাবে গ্রামের মহাজনের কাছ থেকে চড়া সুদে ধার দেনা করে তাকে এখানে শহরে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছে। সায়নের মুখ থেকে এসব মর্মান্তিক সংগ্রামের কথা শুনে বয়স্ক মহিলা কিছুক্ষণ একদম চুপ করে পাথরের মতো বসে রইলেন। তারপর হঠাৎ আবেগে তার দুই চোখ জলে ভিজে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর ও কাঁপা কণ্ঠে বললেন, জানো তো বাবা, তোমাদের মতো এরকম হার না মানা সংগ্রামী ছেলেমেয়েরাই ঈশ্বরের সবথেকে বেশি প্রিয় হয়। ভগবান তোমাদের নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। তারপর কিছু মুহূর্ত চুপ থাকার পর তিনি একটু একটু করে তার নিজের জীবনের চরম দুঃখের গল্প শোনাতে শুরু করলেন। তিনি ভারী গলায় জানালেন যে আর খুব বেশি দিন আগের কথা নয়, বছর কয়েক আগেই খুব ধুমধাম করে তার একমাত্র ছেলের সাথে নন্দিনীর বিয়ে হয়েছিল। এই ফাঁকা বাড়িতে তখন অনেক আনন্দ, অনেক আলো এসেছিল, কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না। বিয়ের মাত্র কয়েক মাস পরেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার তাজা প্রাণ ছেলেটা সবাইকে কাঁদিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছে। এ কথাগুলো বলতে বলতে শোকে বৃদ্ধার গলা বারবার কেঁপে উঠছিল। সায়ন কোনো বাধা না দিয়ে চুপচাপ বসে সব কথা মনোযোগ দিয়ে শুনতে লাগল। তখনই তিনি শাড়ির আঁচলে চোখ মুছে আরও বললেন, ছেলের মৃত্যুর পর আমার মনে হয়েছিল যে আমার এই অল্প বয়সী বৌমা হয়তো নিজের নতুন জীবনের কথা ভেবে আমাকে ছেড়ে তার বাপের বাড়িতে বা অন্য কোথাও চলে যাবে। কিন্তু মেয়েটা আমাকে এই চরম বিপদে একা ফেলে যায়নি। সে ভেতর থেকে নিজে সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু শুধু আমার একমাত্র বেঁচে থাকার ভরসা হয়ে সে নিজের সব সুখ ত্যাগ করে এখানেই, এই বাড়িতে আমার সাথে রয়ে গেছে। বৃদ্ধার মুখে এই মর্মান্তিক কথা শুনে সায়নের নজর নিজের অজান্তেই ভেতরের রান্নাঘরের দিকে চলে গেল, যেখানে নন্দিনী একদম চুপচাপ দাঁড়িয়ে আনমনে চা বানাচ্ছিল। গতকাল প্রথম দেখাতেই নন্দিনীর চোখে যে চাপা গভীর কষ্টটা সে দেখতে পেয়েছিল, এতক্ষণে তার আসল কারণটা সায়নের কাছে জলের মতো স্পষ্ট ও বোধগম্য হতে লাগল। কিছুক্ষণ পর নন্দিনী ট্রেতে করে চা নিয়ে এলো এবং সবার সামনে টেবিলের ওপর রাখল। তারপর তারা তিনজন একসাথে বসে চা খেতে লাগল। কলকাতা শহরে পা রাখার পর এই প্রথমবার
চা খেতে খেতে সায়নের মনে হল যে সে কোনো অচেনা বা পাষাণ শহরে একেবারে একা নেই, তারও এখানে একটা পরিবার আছে। সেদিন তাদের এই আন্তরিক কথাবার্তা অনেকক্ষণ ধরে চলল। সায়নও মন খুলে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের কথা তাদের জানাল। কিভাবে সে দিনরাত এক করে পড়াশুনো করে একটা ভালো সরকারি চাকরি পেয়ে তার গরিব বাবা মায়ের সারা জীবনের দুঃখ কষ্ট আর অভাবের জীবনটাকে পুরোপুরি বদলে দিতে চায়। নন্দিনী নিজে থেকে কোনো কথা না বলে শুধু একধারে বসে এক মনে তাদের সব কথা শুনতে থাকল। কিন্তু সায়নের এই দৃঢ় সংকল্পের কথা শুনে তার মায়াবী চেহারায় প্রথমবারের মতো সায়নের প্রতি এক অকৃত্রিম ও স্পষ্ট সম্মান দেখা যাচ্ছিল। সেদিনের এই ঘটনার পর থেকে সময়ের সাথে সাথে ধীরে ধীরে ওই বাড়িতে তাদের দুজনের মধ্যে কথাবার্তা ও মেলামেশা বাড়তে থাকল। কখনো সায়নের পড়ার বইয়ের কথা হতো, কখনো ওই ব্যস্ত শহরের হালচাল নিয়ে, আবার কখনো বা জীবনের নানা জটিল সমীকরণ নিয়ে তারা আলোচনা করত। অনেক সময় কোচিং আর লাইব্রেরিতে পড়াশুনো শেষ করে সায়নের বাড়ি ফিরতে দেরি হলে নন্দিনী নিজে থেকেই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করত যে সে বাইরের কিছু খাবার খেয়েছে কিনা। আবার অনেক সময় ছুটির দিনে শাশুড়িমা তাকে বিশেষ করে ডেকে নিজের হাতে রান্না করা খাবার বা চা খাইয়ে দিতেন। দেখতে দেখতে ওই দোতলা বাড়িটি সায়নের কাছে আর শুধু একটা মাসিক ভাড়ার ঘর হয়ে রইল না, সেখানে তাদের সবার মাঝে এক গভীর ও অচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছিল। আর কেউ বিন্দুমাত্র টেরও পেল না যে কিভাবে চোখের পলকে তাদের জীবনের একটা আস্ত বছর পার হয়ে গেছে। এই একটি বছরে সায়নের জীবনযাত্রার রুটিন পুরোপুরি বদলে গিয়েছিল। ভোরবেলা উঠে কোচিংয়ে যাওয়া, সারাদিন এক নাগাড়ে লাইব্রেরিতে বসে পড়াশোনা করা, আর রাতে নিজের ঘরে ফিরে সরকারি চাকরির জন্য কঠোর প্রস্তুতি, এটাই এখন সায়নের একমাত্র ধ্যান-জ্ঞান আর পৃথিবী হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে নন্দিনী এবং তার বয়স্ক শাশুড়িমা এখন সায়নকে আর কোনো দূরের ভাড়াটে হিসেবে নয়, বরং সম্পূর্ণ নিজেদের বাড়ির আপন একজন সদস্য ও ছেলের মতোই দেখতে শুরু করেছিলেন। যদি কোনোদিন সায়নের কোচিং থেকে ফিরতে একটু বেশি রাত হতো, তবে চিন্তিত হয়ে নিজ থেকে শাশুড়িমার অবশ্যই চিন্তিত আওয়াজ আসত, "বাবা সায়ন, রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিও।" আবার আবহাওয়া বদলের কারণে সে যদি কোনোদিন একটু অসুস্থ হয়ে পড়ত বা জ্বরে ভুগত, তবে নন্দিনী তাকে কিছু না বলা সত্ত্বেও নিজে থেকে দোকান থেকে ওষুধ কিনে তার ঘরের বিছানা পর্যন্ত পৌঁছে দিত এবং তার সেবা যত্ন করত। ধীরে ধীরে এই বিরাট শহরের যান্ত্রিক ভিড়ে যে ছেলেটি একসময় নিজেকে ভীষণ অসহায় ও একা মনে করত, সে এখন এই ছোট্ট পুরনো বাড়িতে এক বুক আপনত্ব আর ভালোবাসা পেতে শুরু করেছিল। সময় তার নিজের স্বাভাবিক গতিতে দ্রুত এগিয়ে যাচ্ছিল। তারপর বহু প্রতীক্ষার পর একদিন সকালে অবশেষে এমন একটা সুবর্ণ দিন এলো, ঠিক যার জন্যই সায়ন তার জীবনের গত কয়েক বছর ধরে দিন-রাত এক করে কঠোর সংগ্রাম আর অপেক্ষা করছিল। সে নিজের ছোট ঘরের বিছানায় বসে চরম উৎকণ্ঠা নিয়ে মোবাইলের স্ক্রিনে পরীক্ষার ফাইনাল রেজাল্ট চেক করছিল। টেনশনে তার হাতের আঙুলগুলো কাঁপছিল, বুকের ভেতরটা যেন দ্রুত হাতুড়ির মতো ধুকপুক করছিল। যেই লোডিং শেষ হয়ে স্ক্রিনে রেজাল্টের পিডিএফটি খুলল, কয়েক সেকেন্ডের জন্য তার শ্বাস যেন আনন্দে আটকে গেল। পরের মুহূর্তেই তার দু চোখ বেয়ে অঝরে আনন্দের জল গড়িয়ে পড়ল, কারণ সে নবান্নে একজন উচ্চ পদস্থ ক্লার্কের সরকারি চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল। বাঁধ ভাঙা আনন্দে সে নিজের ঘর থেকে প্রায় দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে আসতেই সবার আগে তার নজর গিয়ে পড়ল নন্দিনীর উপর, যে ওই সময় উঠোনে রোদে ভেজা কাপড় শুকাচ্ছিল। সায়ন চরম উত্তেজনা আর কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলে উঠল, "আমার হয়ে গেছে, আমি চাকরিটা পেয়ে গেছি।" সায়নের মুখে এ কথা শুনতেই নন্দিনীর বিষণ্ণ মুখে এমন এক ঝলমলে আর অদ্ভুত খুশি ফুটে উঠল, যেন দীর্ঘকাল পর তার নিজের জীবনের কোনো হারানো বা অপূর্ণ ইচ্ছা আজ পূর্ণ হয়ে গেছে। তার শাশুড়িমা ঘরের ভেতর থেকে এই সুখবর শুনে ছুটে এলেন এবং দু হাত তুলে ভগবানের নাম নিয়ে সায়নকে মন থেকে আশীর্বাদ ও অভিনন্দন জানালেন। সেই আনন্দের মুহূর্তেই সায়ন তার গ্রামের বাড়িতে ফোন করল। যেই লাইনের ওপারে তার বৃদ্ধ বাবা ভবতোষবাবু ছেলের এই অসামান্য সাফল্যের খবর শুনলেন, আনন্দে তার গলা বুঝে এলো। তিনি কোনো কথাই বলতে পারলেন না। মা সাবিত্রী দেবী তো ফোনে ছেলের গলা শুনেই অঝরে কাঁদতে লাগলেন। তবে তার এই কান্না ছিল বহু বছরের জমানো দুঃখ মোচনের পর পরম আনন্দের কান্না। গ্রামেই খবর ছড়িয়ে পড়তেই প্রথমবারের মতো তাদের সেই ভাঙা বাড়ির বাইরে পাড়া প্রতিবেশী মানুষজন ভিড় করে অভিনন্দন জানাতে আসতে লাগল।
ভবতোষবাবু সেদিন নিজের সব জমানো পয়সা দিয়ে পুরো গ্রামের মানুষকে পেট ভরে মিষ্টি বিতরণ করলেন। এরপর যেদিন সায়ন প্রথমবার নিজের চাকরিতে ডিউটি জয়েন করল, সেদিনটি ছিল তার জীবনের সবচেয়ে বড় এবং গর্বের একটা দিন। সে অত্যন্ত সততা এবং চরম গর্বের সাথে নিজের প্রতিটি দায়িত্ব ও ডিউটি পালন করত। সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে অফিসে ডিউটি করত, তারপর শান্তিতে নিজের রুমে ফিরে বিশ্রাম নিত। এভাবে বেশ কিছুদিন চাকরি করার পর সায়ন অফিস থেকে ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছাল। তার বাবা মা তাকে চোখের সামনে দেখে আনন্দে ছুটে এসে জড়িয়ে ধরলেন। আর তখন তাদের বছরের পর বছর ধরে করা সমস্ত অপমান, অভাব আর হাড় ভাঙা সংগ্রাম যেন চোখের নোনা জল হয়ে সব ধুয়ে বেরিয়ে এলো। সায়ন সেদিনই মনে মনে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলল যে তার বৃদ্ধ বাবা মা এখন এই বয়সে আর কোনোভাবেই গ্রামে ওই ভাঙা বাড়িতে একা পড়ে থাকবেন না। সে অনেকক্ষণ ধরে বুঝিয়ে শুনিয়ে মান অভিমান করে শেষ পর্যন্ত তাদেরকে নিজের সাথে চিরকালের জন্য কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রাজি করালো। শুরুতে তার বাবা ভবতোষবাবু তার এতদিনের পরিচিত মাটি, চাষাবাদ এবং প্রাণের গ্রাম ছেড়ে শহরের ভিড়ে যেতে একেবারেই প্রস্তুত ছিলেন না। কিন্তু নিজের একমাত্র ছেলের চরম জেদ ও ভালোবাসার টানের কাছে তিনি শেষমেশ হার মেনে রাজি হয়ে গেলেন। এর কয়েকদিন পর সায়ন তার বাবা মাকে সাথে নিয়ে মালপত্র গুছিয়ে কলকাতায় সেই ভাড়া বাড়িতে ফিরে এলো। যখন নন্দিনী ও তার শাশুড়িমা প্রথমবার তাদের চোখে দেখলেন, তখন দুজনেই অত্যন্ত আন্তরিকতা ও পূর্ণ সম্মানের সাথে তাদের নতুন বাড়িতে স্বাগত জানালেন। সময়ের সাথে সাথে খুব ধীরে ধীরে এই দুটি ভিন্ন পরিবেশের পরিবার যেন একই ঘরের দুটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। সায়নের মা এবং নন্দিনীর শাশুড়ি মা প্রতিদিন দুপুরে কাজ সেরে একসাথে বসে সংসারের নানা গল্প করতেন। সায়নের বাবা ভবতোষবাবু প্রতিদিন সন্ধ্যায় খোলা উঠোনে বসে চায়ে চুমুক দিতেন আর শাশুড়িমার মুখে তাদের ফেলে আসা জীবনের পুরনো গল্প শুনতেন। চারপাশের এই সুন্দর পরিবেশ দেখে এবার সত্যি সত্যি মনে হচ্ছিল যেন সায়নের জীবনের গাড়িটা প্রথমবারের মতো সঠিক লাইনে ফিরে এসেছে এবং সব দুঃখ ঘুচতে বসেছে। কিন্তু এই শান্ত সুখের মাঝেই খুব নীরবে আরও একটি বড় পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল, যে বিষয়ে কেউ তখন পর্যন্ত খোলাখুলিভাবে কোনো কথা বলছিল না। সায়নের বাবা মা এখন তাদের ছেলের প্রতিষ্ঠিত হওয়ার পর তার বিয়ের কথা নিয়ে কানাঘুষো বলতে শুরু করেছিলেন। গ্রামের অনেক জায়গা থেকে এবং আত্মীয়দের তরফ থেকে ভালো ভালো বিয়ের অনেক প্রস্তাবও আসতে শুরু করেছিল। একদিন বাবা মায়ের এই বিয়ের আলোচনার কথা যখন ঘটনাক্রমে নন্দিনীর কান পর্যন্ত পৌঁছাল, তখন বাইরে থেকে তার মুখে একটা স্বাভাবিক হাসি তো লেগেছিল, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয়টা যেন কাঁচের মতো কিছু একটাতে ধাক্কা খেয়ে ভাঙতে শুরু করেছিল। সে সায়নের উন্নতিতে মন থেকে খুব খুশি ছিল ঠিকই, কিন্তু কোথাও না কোথাও তার অবচেতন মন প্রথমবারের মতো সায়নকে হারানোর একটা তীব্র ভয় অনুভব করছিল। অন্যদিকে সায়নও নিজেও নন্দিনীর মনের এই অদ্ভুত পরিবর্তনটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল, কারণ গত 1 বছরেরও বেশি সময় ধরে সে একই ছাদের নিচে থেকে নন্দিনীর মানসিক দৃঢ়তা, তার অটুট সততা এবং তার নিঃস্বার্থ ত্যাগ খুব কাছ থেকে দিনের পর দিন দেখেছিল। সায়নের নিজের হৃদয়ও নন্দিনীর প্রতি এক গভীর ভালোবাসা ও আকর্ষণ অনুভব করতে শুরু করেছিল, কিন্তু সমাজের বাঁকা চোখ, সম্পর্কের জটিলতা এবং নন্দিনীর সেই বিধবা পরিচয়ের অতীতের কথা ভেবে সে বাধ্য হয়ে একেবারে চুপ ছিল। তারা দুজনেই একে অপরের না বলা মনের ভাষা খুব ভালোভাবেই বুঝত, কিন্তু দুজনের মাঝেই একটা অদ্ভুত ভারী নীরবতা যেন চীনের প্রাচীরের মতো বিরাজ করছিল। তারপর একদিন ছুটির সন্ধেবেলায় পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে লালচে আভা ছড়িয়ে ডুবছিল। সায়ন বাড়ির ছাদে একা বসে আনমনে খোলা আকাশের দিকে তাকিয়ে গভীর কোনো ভাবনায় ডুবেছিল। ঠিক তখনই সিঁড়ি থেকে পরিচিত পায়ের আওয়াজ এলো এবং শুকিয়ে যাওয়া কাপড় তোলার জন্য নন্দিনী ধীর পায়ে ছাদে চলে এলো। সন্ধ্যের মনোরম মৃদু বাতাস বইছিল, পুরো আকাশটা যেন এক মায়াবী কমলা রঙে ডুবেছিল। কিন্তু সেই নিস্তব্ধ মুহূর্তে তাদের দুজনের হৃদয়ের ভেতরে যা উথালপাথাল চলছিল তা কোনো বড় মাপের সামুদ্রিক ঝড়ের চেয়ে কোনো অংশেই কম ছিল না। নন্দিনী সায়নের দিকে তাকিয়েও কোনো কথা না বলে নীরবে শুকনো কাপড় তুলতে লাগল, এবং সায়নও একইভাবে একদৃষ্টে চুপচাপ তাকে সেই শুকনো কাপড় তুলতে দেখতে থাকল। সেই কয়েক সেকেন্ডের জমাট নীরবতা দুজনের কাছেই খুব ভারী ও অসহনীয় মনে হচ্ছিল। অবশেষে সায়ন নিজের সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে বুকের সাহস জুগিয়ে সরাসরি বলে উঠল, আচ্ছা নন্দিনী, আজকাল আপনি কোনো কারণ ছাড়াই আমার কাছ থেকে এভাবে চোখ লুকোচ্ছেন কেন?
সায়নের মুখে আচমকা এ কথা শুনতেই নন্দিনীর হাত মাঝপথেই থেমে গেল। সে কয়েক মুহূর্তের জন্য নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখল, নিজেকে সামলাল এবং তারপর অত্যন্ত ধীর ও বেদনাহত গলায় বলল, কারণ আমার এখন বড্ড ভয় লাগতে শুরু করেছে। সায়ন অবাক হওয়ার ভান করে পাল্টা জিজ্ঞেস করল, কিসের এত ভয় আপনার? নন্দিনী এবার সরাসরি তার দিকে ঘুরল। তার চোখে হালকা জল টলটল করছিল। সে তার কাঁপা কাঁপা গলায় নিজের আবেগ আটকে রেখে বলল, ভয় এই নির্মম সত্যিটার যে পাছে তুমি চিরকালের জন্য অন্য কারণ না হয়ে যাও। এ কথা স্পষ্ট শোনার পর সায়ন কয়েক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ ও বাক্যহারা হয়ে গেল। যে মহামূল্যবান সত্যি কথাটা তারা দুজনেই এত দীর্ঘদিন ধরে লোকলজ্জার ভয়ে নিজেদের মনে সযত্নে লুকিয়ে রেখেছিল, তা অবশেষে আজকের এই গধূলিবেলায় সবার সামনে চলে এলো। সায়ন ধীরে ধীরে পায়ে হেঁটে নন্দিনীর খুব কাছে গিয়ে দাঁড়াল এবং অত্যন্ত নরম গলায় বলল, সত্যি বলতে কি, আমিও অনেকদিন ধরে নিজের মনের ভেতরে ঠিক এই একই অনুভূতি অনুভব করছিলাম, কিন্তু আমার মনেও একটা চাপা ভয় ছিল। তবে সেই ভয়টা তোমার ওই ফেলে আসা অতীত নিয়ে একেবারেই নয়। আমার ভয় ছিল এই নিষ্ঠুর সমাজ নিয়ে, মানুষের সেই পুরনো চিন্তাধারা নিয়ে। সায়নের মুখে এই কথা শুনতেই নন্দিনীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে আজ জীবনে প্রথমবারের মতো নিজের মনের ভেতরের জমে থাকা বোঝা হালকা করে ডুকরে কেঁদে উঠে বলল, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে জীবন আমাকে আবার নতুন করে কারো সাথে যুক্ত হওয়ার সুযোগ দেবে। কিন্তু যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছ, আমার মনের ভেতর প্রথমবার মনে হয়েছে যে এই ভেঙে যাওয়া জীবনটাও বোধহয় আবার হাসতে পারে। তাদের দুজনের চোখে তখন শুধুই নিখাদ সততা ছিল। সেখানে কোনো লোক দেখানো কৃত্রিম ভাব ছিল না, কোনো ছলনা বা মিথ্যা ছিল না। ঠিক সেই আবেগঘন মুহূর্তেই পেছন থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। দুজনে চমকে গিয়ে পেছনে ঘুরে দেখল যে নন্দিনীর বৃদ্ধা শাশুড়িমা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে প্রথমে তারা দুজনেই চরম ঘাবড়ে গেল, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই শাশুড়িমার মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। তিনি নিজে থেকেই এগিয়ে এসে বললেন, ভালোবাসা কখনো লুকোনোর জিনিস নয়, আর যেখানে এত সততা আছে সেখানে ভয় পাওয়ার একেবারেই কোনো দরকার নেই। এ কথা শুনে নন্দিনী আর নিজেকে সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে তার শাশুড়িমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর নিচে এসে যখন এই কথা সায়নের বাবা মা সাবিত্রী দেবী ও ভবতোষ বাবুকে জানানো হল, তখন প্রথমে সেই বাড়িটিতে একটা গভীর নীরবতা ছেয়ে গেল। সায়নের বাবা বেশ কিছুক্ষণ কিছুই বললেন না। মাও গভীর ভাবনায় পড়ে গিয়ে চুপ করে রইলেন। কিন্তু তারপর তারা গত 1 বছরের প্রতিটি দিনের কথা একে একে মনে করলেন। কিভাবে এই বাড়িটি তাদের ছেলেকে এই বিশাল শহরে একাকিত্ব থেকে বাঁচিয়েছিল, কিভাবে নন্দিনী এবং তার শাশুড়িমা প্রতিটি বিপদে তার পাশে এসে দাঁড়িয়েছিল। অবশেষে সব দ্বিধা ঝেড়ে ফেলে ভবতোষবাবু নিজের জায়গা থেকে উঠলেন, সোজা হেঁটে নন্দিনীর কাছে গেলেন এবং বললেন, যদি আমার ছেলে তোমার সাথে খুশি থাকে তবে এই বিয়েতে আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নেই। ভবতোষবাবুর মুখে একথা শুনতেই যেন পুরো বাড়িতে বাঁধ ভাঙ্গা খুশির জোয়ার বয়ে গেল। এর ঠিক কিছুদিন পর দুই পরিবারের সকলের আনন্দের উপস্থিতিতে তাদের খুব ছিমছামভাবে বিয়ে হল। সেদিন তাদের আয়োজনে খুব বেশি টাকা পয়সা ছিল না ঠিকই, কিন্তু সবার মুখে সত্যিকারের আনন্দ ছিল। বিয়ের সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পর সায়ন নন্দিনীর হাত শক্ত করে ধরে শুধু একটা কথাই বলল, তুমি আমাকে তোমার এই বাড়িতে আশ্রয় দিয়েছিলে, আমি তোমাকে আমার সারা জীবনের সঙ্গ দিচ্ছি। এরপর তাদের নতুন জীবনের সময় নিজের ছন্দে এগিয়ে চলল। সায়ন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার চাকরি করতে লাগল এবং অন্যদিকে নন্দিনী তাদের এই বড় পরিবারটিকে এক সুতোয় বেঁধে রাখল। সে আগের মতোই তার বৃদ্ধা শাশুড়িমার সব রকম খেয়াল রাখত, সেই সাথে সায়নের বাবা মায়েরও নিজের বাবা মায়ের মতোই পরম যত্নে খেয়াল রাখত এবং সম্মান দিত। ধীরে ধীরে এই দুটি পরিবার মিলে এমন একটি অসাধারণ দৃষ্টান্তে পরিণত হল, যেখানে তাদের পারস্পরিক সম্পর্ক শুধুই রক্তের ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ হৃদয়ের সাথে যুক্ত। এক অজানা শহরে একটা সামান্য ভাড়ার ঘর থেকে শুরু হওয়া এই গল্প অবশেষে এমন এক সুন্দর জায়গায় এসে পৌঁছল, যেখানে একটি ভেঙে পড়া জীবন আবার নতুন করে বেঁচে থাকার ভরসা পেল। আর একজন গরিব ছেলে যে শুধু নিজের আকাশ ছোঁয়া স্বপ্নই পূরণ করল তা নয়, বরং কারো ভেঙে যাওয়া অন্ধকার পৃথিবীও একদম নতুন করে সাজিয়ে দিল। বন্ধুরা, জীবনে মানুষের আসল পরিচয় তার টাকা পয়সা বা সমাজের স্ট্যাটাস দিয়ে হয় না, বরং তার পরিচয় নির্ধারিত হয় তার হৃদয়, তার ইচ্ছা এবং তার সম্পর্ক টিকিয়ে রাখার ধরন দিয়ে।
কখনো কখনো যে মানুষগুলোকে এই সমাজ ভেঙে পড়া বলে মনে করে সেই মানুষগুলোই কোনো একদিন কারোর জীবনের সবচেয়ে মজবুত ভরসা হয়ে দাঁড়ায়। সায়ন ও নন্দিনীর এই অপূর্ব গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো মানুষের বয়স, অতীত বা সমাজের চিন্তাধারা দেখে না, এটা শুধু হৃদয়ের সততা দেখে। এবার আপনারা বলুন তো, আপনারা যদি আজ সায়নের জায়গায় থাকতেন তবে কি সমাজের পরোয়া করতেন নাকি নিজের হৃদয়ের খাঁটি মনের কথা শুনতেন? আর আপনারা যদি নন্দিনীর জায়গায় থাকতেন তবে কি পুনরায় কোনো নতুন সম্পর্কের উপর এভাবে বিশ্বাস করতে পারতেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্টে লিখে আমাদের জানাবেন এবং সেই সাথে আপনাদের প্রিয় শহরের নামটাও জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। যদি এমন হৃদয়স্পর্শী গল্প আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।